আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, এক ঐতিহাসিক প্রয়োজনে আজ দেশ এবং দেশবাসীর বৃহত্তর স্বার্থের খাতিরে পরম করুণাময় আল্লাহ তাআলা ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে খন্দকার মুশতাক আহমেদ বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড করে গেছেন। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের তিনি জাতির সূর্য সন্তান বলে আখ্যায়িত করেন। জয় বাংলা ধ্বনির জায়গায় বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনির প্রচলন করেন। বাংলাদেশ বিরোধী ও পাকিস্তানপন্থী কিছু লোককে তিনি দেশের গুরুত্বপূর্ণ উচ্চ পদে বহাল করেন। ৭৫-এর ২০ আগস্ট খন্দকার মুশতাক সামরিক আইন জারি করেন। ক্ষমতা গ্রহণ করার পর খন্দকার মুশতাক প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করেন। তখন সরকারের ১২ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী থাকলেও কোনো প্রধানমন্ত্রীর পদ ছিল না। খন্দকার মুশতাক বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে রেডিও পাকিস্তানের নাম অনুকরণে রেডিও বাংলাদেশ নামকরণ করেন। রাষ্ট্রীয় পোশাক হিসাবে থাকবে তিনি সবসময় যা পরে থাকতেন সেই আচকান ও শেরওয়ানি। যে টুপিটি মাথায় পরতেন সেই টুপিকে জাতীয় টুপি ঘোষণা করা হয়। ১৯৭৫ সালে ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমেদের নির্দেশে। খন্দকার মুশতাককে কেন দ্বিতীয় মীর জাফর বলা হয় তার সুবিস্তার বর্ণনা দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত SIM নূর নবী খান বীর বিক্রম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ঘটনাক্রমে নূরে আলম সিদ্দিকীর সাথে খন্দকার মুশতাকের সঙ্গে দেখা করতে যান। যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার এক পর্যায়ে খন্দকার মুশতাক জানান এসব গোলাগুলির রাজনীতি তিনি পছন্দ করেন না। ৬ দফাকে কাটছাঁট করে পাকিস্তানের সাথে কনফেডারেশন রক্ষা করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। এই লক্ষ্যে ভারতে অবস্থিত মার্কিন কনসুলেটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছিলেন তিনি। মুশতাক জানান মুক্তিযুদ্ধ বন্ধ করে পাকিস্তানের সাথে কনফেডারেশন করার জন্য তিনি যুক্তরাজ্য ও মিয়ানমারের মাধ্যমে মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। মিয়ানমারের মাধ্যমে মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য মাহবুবুল আলম চাষীকে যুক্তরাজ্য এবং তাহির উদ্দিন ঠাকুরকে মিয়ানমারের দূত হিসেবেও নিয়োগ দিয়েছিলেন তিনি। খন্দকার মুশতাক তাজউদ্দিন আহমেদকেও প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করতেন না। এজন্য নিজের দপ্তরে বসে তাজউদ্দিন আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিলেন তিনি। বাংলার ইতিহাসে ১৭৫৭ সালে যেমন ছিলেন মীর জাফর, ঠিক তেমনি ১৯৭৫ সালে বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া বিতর্কিত নাম খন্দকার মুশতাক আহমেদ। বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মানুষটি কেন এবং কিভাবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার নাম লেখালেন? মাত্র ৮১ দিনের জন্য ক্ষমতায় বসে তিনি কি করেছিলেন? কুমিল্লার দাউদকান্দিতে জন্ম নেওয়া মুশতাক রাজনীতিতে এসেছিলেন খুবই অল্প বয়সে। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদকদের একজন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন থেকে শুরু করে ৬৬ এর ৬ দফা সবখানি তিনি ছিলেন বঙ্গবন্ধুর ছায়ার মতো। বঙ্গবন্ধু তাকে অত্যন্ত বিশ্বাস করতেন, ডাকতেন মুশতাক ভাই বলে। শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান মারা যান ১৯৭৫ সালের ১৬ জানুয়ারি। শেখ মুজিব পরিবারের সদস্যদের নিয়ে লঞ্চে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন পিতার লাশ দাফন করতে। সেই লঞ্চে পরিবারের সদস্যদের বাইরে আরেকজন ছিল, সে আর কেউ নন, খন্দকার মুশতাক আহমেদ। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পিতার লাশ দাফনের সময় মুশতাকও কবরে নামেন এবং হাউমাউ করে কবরে বলতে থাকেন, আমার বাবা মারা গেছে, আমার বেঁচে থেকে কি হবে, আমাকে বাবার সঙ্গে কবর দিয়ে দাও। মুশতাক শেখ মুজিব থেকে বয়সে কয়েক বছরের বড় হলেও রাজনীতিতে সবসময় জুনিয়র ছিল, তাই সবসময় সে একটা ষড়যন্ত্রে লিপ্ত থাকত। শেখ মুজিব যখন স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন তখন মুশতাক আবারও শেখ মুজিবের প্রিয় হয়ে ওঠেন। কিন্তু এই বিশ্বস্ততার আড়ালে কি লুকিয়েছিল বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মুশতাক ছিলেন প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু অভিযোগ আছে যুদ্ধের সেই কঠিন সময় তিনি যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাকিস্তানের সাথে একটি গোপন আতাতের চেষ্টা করেছিলেন, যাতে দেশ স্বাধীন না হয়ে একটি কনফেডারেশন বা আপোষ হয়। তাজউদ্দিন আহমেদ এবং অন্যান্য নেতারা টের পেয়ে তাকে নজরদারিতে রাখেন। স্বাধীনতার পর তাকে গুরুত্বহীন মন্ত্রণালয়ে দেওয়া হয়, যা মুশতাক সহজভাবে নিতে পারেনি। ভেতরে ভেতরে তার ক্ষোভ জমতে শুরু করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ইতিহাসের সবচাইতে বর্বরোচিত এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরই বঙ্গভবনের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন খন্দকার মুশতাক। খুনি মেজরদের সাথে তার আগে থেকে যোগাযোগ ছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন। ক্ষমতার মোহে তিনি ভুলে গেলেন তার দীর্ঘদিনের নেতাকে, যার লাশের উপর দিয়ে তিনি হেঁটে গেলেন সিংহাসনে বসতে।
তিনি ক্ষমতায় বসে খুনিদের বাঁচানোর জন্য পাশ করলেন কুখ্যাত ইনডেমনিটি অর্ডিন্যান্স, অর্থাৎ বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না। জয় বাংলা স্লোগান বদলে করলেন বাংলাদেশ জিন্দাবাদ, রেডিওর নাম বদলে করলেন রেডিও বাংলাদেশ। এক লহমায় তিনি যেন মুক্তিযুদ্ধ চেতনাকে মুছে ফেলতে চাইলেন। কিন্তু পাপ কখনো বাপকে ছাড়ে না। মোস্তাকের এই ক্ষমতা স্থায়ী হয়েছিল মাত্র 81 দিন। 3 নভেম্বর জেল হত্যার পর পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। 7 নভেম্বর পাল্টা অভ্যুত্থানে তার পতন ঘটে এবং তাকে কারাবন্দী করা হয়। জেল থেকে মুক্তি পেলেও রাজনীতিতে তিনি আর কখনোই দাঁড়াতে পারেননি। সাধারণ মানুষ তাকে ঘৃণাভরে বর্জন করে। 1996 সালে এক প্রকার লোকচক্ষুর অন্তরালেই তার মৃত্যু হয়। খন্দকার মোস্তাক আজ ইতিহাসের পাতায় কেবল একটি নাম নয়, বরং বিশ্বাসঘাতকতার এক প্রতীকে পরিণত হয়েছেন। ইতিহাস কাউকে ক্ষমা করে না, এই চরম সত্যটি যেন মোস্তাকের জীবন দিয়ে প্রমাণিত হয়। একদিন নূরে আলম সিদ্দিকী আসলো, আলম বললো যে নবী ভাই চলেন একটু খন্দকার ভাইয়ের সাথে আলাপ করি। আমি বলে দেখো আমার এইসব রাজনৈতিক নেতাদের সাথে আমার উসমানী স্যার খিটখিটা মেজাজির লোক পছন্দ না, একটু স্ট্রিক্ট ডিসিপ্লিনের লোক, আমার সমস্যা হবে। না কোনো সমস্যা হবে না, দরকার হলে আমি গেলাম, টানাটানি করলো, গেলাম। নূরে আলম বলতেছে খন্দকার ভাই কি পরিস্থিতি, কি এখন কি পর্যায়ে, কি করতেছেন, আমাদের কি করণীয় আছে, আপনারা এবার কি করছেন, কি করবেন, কি প্ল্যানিং আপনাদের? আপনার তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী তো এই ব্যাপারে তো যে দেখো বাবা, আমি এই গুলিগুলা করে জনগণের অধিকার আদায় করতে হবে এই রাজনীতি তো আমি করি নাই কোনোদিন, আমার এই রাজনীতির আমি বিশ্বাসও করি না। তখন উনারা বলতে এখন তো গুলিগুলা চলতেছে, সব জায়গায় যুদ্ধ চলতেছে, যে না এসবে আমি মনে করি এসব ইয়ে করা উচিত না। 6 দফাকে কাটসাট করে হইলেও যদি ওরা মেনে নেয়, আমি মনে করি সমঝোতায় আসা উচিত ওদের সাথে, আমাদের লুজ কনফেডারেশন পাকিস্তানের সাথে একটা কনফেডারেশনের ভিত্তিতে একটা আমাদের সমঝোতায় আসার দরকার। বলে যে এরকম খন্দকার ভাই আপনি কোনো এই ব্যাপারে কোনো ইয়ে নিচ্ছেন কিনা, কোনো স্টেপ নিচ্ছেন কিনা, কোনো এই ব্যাপারে কোনো কার্যক্রম আছে কিনা, আপনি তো পররাষ্ট্রমন্ত্রী, এটা করলে তো আপনাকেই করতে হবে। বলে যে হ্যাঁ, আমি এখানকার যে কনসুলেট আছে, আমেরিকান কনসুলেট, এটার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ আমার আছে। আর তাছাড়া আমি মাহবুবুল আলম চাষি সেক্রেটারি ছিল, নাম করালো, আপনি তো চিটাগাঙ্গে যেতে পারি, মাহবুবুল আলম চাষিকে আমি ডিটেল করছি। যুক্তরাজ্য মানে ব্রিটেন হয়ে যুক্তরাজ্য হয়ে অন্যান্য ইয়ার সাথে যোগাযোগ করে মেনটেন করে এই ব্যাপারে একটা নেগোসিয়েশনের ইয়ে। আর এখানে এই যে তাহেরউদ্দিন ঠাকুরকে এই ব্যাপারে ডিটেল করা হয়েছে, এই ব্যাপারে কোঅর্ডিনেট করার জন্য। তাহেরউদ্দিন ঠাকুরকে বার্মার মাধ্যমে, মায়ানমার, এখন বার্মার মাধ্যমে একটা কি লিয়াজো মেনটেন করার জন্য করা হয়েছে, তাকে এনগেজ করা হয়েছে এই কাজে, নেগোসিয়েট করার জন্য। তো এই আগেছি আমার মাথায় রক্ত উঠে গেছে। তো একবার মনে হচ্ছিল যে ওরে লাথি মেরে সালা দোতলার থেকে ফেলে মাইরেই বলে, বাচ্চা মানুষ তো লাথি 2-3টা ফ্লাইং কিক মারলে তো এমনি মেরে দেয়। তো মনে এদের এরে মাইরে বসে লাথি, তারপরে যাওয়া হবে। কিন্তু তারপরে আবার হঠাৎ কেন জানি আল্লাহর তরফ থেকে কেন জানি মাথায় আসলে, আরে এই তো প্রবাসী সরকার পররাষ্ট্রমন্ত্রী, উল্টো আমি রাষ্ট্রদ্রোহী, আমি পাকিস্তানি সর হিসাবে আমাকে ব্রান্ডেড করে আমারই কোর্ট মার্শালে, আমারই ফাঁসি, আমারই ফায়ারিং স্কোয়াডে যাইতে হবে, উল্টা হয়। তখন হঠাৎ কেন জানি মাথায় এই জিনিসটা ঢুকছে। তখন হঠাৎ আমি নিজেকে ইয়ে করলাম, খামোশ ধরে আমি নূরে আলমরা ওখানে রেখে আমি আমার রুমে এসে শুয়ে পড়ছি একেবারে ফ্লোরে। আরও ওখানে দেখলাম যে ষড়যন্ত্র চলতেছে, তাজউদ্দিনেরকে প্রধানমন্ত্রী হিসাবে কেন করা হলো, তাজউদ্দিনকে তারা মানে নাই।